2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন, যাতে অংশ নেয়নি বিএনপি ও এর শরিক দলগুলো। ভোটারবিহীন একতরফা নির্বাচনে 300 আসনের 153টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ। দলীয় সরকারের অধীনে দিনের ভোট রাতে করার অভিযোগ ওঠে। কেন্দ্রভিত্তিক ফলাফলে 103টি আসনের 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। 1205টি কেন্দ্রে ভোট পড়ে 96 থেকে 99%। 2024 সালে ডামি ভোটের আয়োজন করে সমালোচনায় পড়ে আওয়াল কমিশন। দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্যক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, দলের সঙ্গে নয়, বলেন সদ্য বিদায়ী সিইসি। এটা লুটপাটের সাম্রাজ্যে পরিণত হয়েছে দুর্ভাগ্যবশত, এবং এটা অব্যাহত রাখার জন্যই তারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার 87.13%, দশম জাতীয় সংসদ নির্বাচনে 39.58%, একাদশ সংসদ নির্বাচনে 80.2%, আর 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়ে 41.8%। 14, 18, 24 যে নির্বাচন হয়েছে ওটা তো কোনো অর্থে নির্বাচন হয় নাই, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এটা আমরা সবাই যদি ভোটের নামে চুরি করতে ব্যস্ত হয়ে যাই তাহলে এটা কখনো ঠিক হবে না। ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা ও ভোট নিয়ে আস্থা তৈরি সময় সাপেক্ষ ব্যাপার বলে মনে করেন বিশ্লেষকরা। আকাশ থেকে ফেরেশতা নেমে আসলেও এগুলো সহজে সমাধান করা সম্ভবপর নয়। এটা সময় লাগবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা হতে হবে, নিবেদিত প্রচেষ্টা হতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে ভোটাধিকার হরণ থামবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। অবশ্যই এটা সংস্কার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 জন মিলে মাত্র 4 মিনিটেই হত্যা করে প্রবাসী চিকিৎসককে। ঢাকার পল্লবীতে 2 শিশুকে গলা কেটে হত্যা করে বাবার আত্মহত্যার চেষ্টা। শিল্পপতিকে 7 টুকরা করেন পরকীয়া প্রেমিকা। গত কয়েকদিন ধরে পত্রিকা জুড়ে শুধু এমন শিরোনাম। তথ্য বলছে 2 সপ্তাহে শুধু ঢাকাতেই খুন হয়েছেন অন্তত 11 জন, আর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রতিদিন খুন হয়েছেন 1 জন করে। মে থেকে জুলাই 3 মাসে 88টি হত্যা মামলা হলেও পরের 3 মাসে হত্যা মামলা 325টি। পরিসংখ্যান বলছে অন্তর্বর্তী সরকারের 100 দিনে সারা দেশে খুন হয়েছে 5 শতাধিক। প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি। পরিসংখ্যান শঙ্কাজনক হলেও পুলিশ বলছে বেশিরভাগ ঘটনায় বিচ্ছিন্ন। ডিএমপির দাবি পরিস্থিতির উন্নতি হচ্ছে। চিহ্নিত এবং দাগী অপরাধীরা আছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসছি। আশা করি এসবের ফলাফল জনগণ খুব দ্রুততম সময়ে পাবে। অপরাধ বৃদ্ধির জন্য সার্বিকভাবে নিরাপত্তার ঘাটতিকে দায়ী করছেন সমাজ বিজ্ঞানী ও অপরাধ বিশেষজ্ঞরা, আর নৃশংসতা বৃদ্ধিতে দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির অবাধ ব্যবহার। আইন শৃঙ্খলা বাহিনী কিছু ঘাটতির মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছে, এটাও একটা বড় কারণ হিসাবে কাজ করছে। আবার অপরাধীরা মনে করে তার অপরাধ করলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আইনের প্রক্রিয়ার মধ্যে আনতে অথবা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সময় লাগবে। নেতিবাচক বৈশিষ্ট্যটা সাপ্রেস থাকে, কিন্তু যখন এই বিষয়গুলো আমাদের অনেক সামনে চলে আসে তখন এই ব্যাপারগুলো আমাদের মনে হয় যে না, এটা হওয়া সম্ভব। হ্যাঁ, আমাদের আরেকজনকে মেরে ফেলা সম্ভব, আমাদের টুকরো করে ফেলা সম্ভব, এবং অনেক কিছু আইডিয়াও আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে। এই খুন করে ফেলার পর আমি নিজেকে সেভ করবো কীভাবে সেটাও আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি জানছি। 5 আগস্ট সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চলছে। সেনাবাহিনীকে দেয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির সবশেষ কাউন্সিল হয় 2016-র 19 মার্চ। গঠনতন্ত্র গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের রয়েছে 3 বছর পর পর কাউন্সিলের বাধ্যবাধকতা। তবে আওয়ামী লীগ সরকারের হামলা, মামলা, দমন পীড়ন সহ নানা বাধায় সেটি করতে পারেনি তারা। আমাদের জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 19 সদস্যের স্থায়ী কমিটিতে 3 ও 37 ভাইস চেয়ারম্যানের মধ্যে 9টি সহ সব মিলে কেন্দ্রীয় কমিটিতে পদ শূন্য প্রায় 130টি। এছাড়া পুরো কার্যকর হয়নি এক নেতার এক পদ নীতি। তৃণমূলের নেতাদের প্রত্যাশা কাউন্সিলের মাধ্যমে যোগ্যদের দিয়েই পূরণ করা হোক শূন্য পদ। দলের দুর্দিনে যারা নাকি দলের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, তারাই উপরের দিকে উঠে আসবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেমন ডিক্লেয়ার দিয়েছেন,
এটা আমাদেরও দাবি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই উনি ত্যাগীদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করছেন এবং করবেন, এটা আমরা সবাই আশাবাদী। মাঠ পর্যায়ের এই প্রত্যাশায় সায় আছে কেন্দ্রেও। তাই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দল শক্তিশালী করতে কাউন্সিল নিয়ে ভাবছে বিএনপি। দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে এই জন্যই যে দেশে গণতন্ত্র ছিল না, আমরা একটা সমাবেশ করতে পারিনি, আমাদের অধিকার ছিল না, তাই আমরা করতে পারিনি। অধিকার প্রতিষ্ঠা হয়েছে বলে দিকে আমরা মনে করছি। আমি মনে করি নির্বাচনের আগে বিএনপির কাউন্সিল হওয়া জরুরি এবং এ ব্যাপারে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে দেখছেন। দলের এটা একেবারে এমনই একটা অটোমেটিক প্রক্রিয়া যে সবসময় চালু থাকা উচিত নির্দিষ্ট সময় অন্তর। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতেই সপ্তম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। বিএনপি নেতারা বলছেন এবারের কাউন্সিলে থাকবে বেশ কিছু নতুন চমক, পরিবর্তন বা সংশোধন হতে পারে দলের গঠনতন্ত্রের বেশ কিছু ধারা উপধারার। সেই সাথে যোগ্য ও ত্যাগীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে নবরূপে সাজানো হবে বিএনপিকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 7 ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের প্রভাব ছিল স্পষ্ট। গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাই। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এস আলম ভেজিটেবল অয়েল ও এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড। এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। এখানে অনেকগুলো ট্রাগেল লাইন ধরতো, সবসময় চিনি যাইতো এখান থেকে। তো এখন দেখতেছি তো এরকম চিনির ট্রাগেল লাইন দেখতেছি না। বেতন চলে গেছে, আবার চাকরি চলে গেছে, এরকম শোনা যাচ্ছে। আস্তে আস্তে ফ্যাক্টরি মনে হচ্ছে ড্যাম হয়ে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে আর কি। কর্মকর্তারা জানান ব্যাংকগুলো এস আলম গ্রুপের সঙ্গে নতুন করে ব্যবসায় আগ্রহী নয়। কাঁচামাল আমদানি ঋণপত্র খুলতে অনীহা অনেক ব্যাংকের। এই অবস্থায় ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা। আমার স্যালারি দিতে কষ্ট হচ্ছে, স্যালারি দিতে আমরা পাচ্ছি না। অনেক সময় বিভিন্নভাবে টাকা কালেকশন করে ক্যাশ টাকায় আমাদের স্যালারি ব্যবস্থা করতে হচ্ছে। ফ্রিজ টাকাতে আমাদের ট্রানজাকশন করা যাচ্ছে না ব্যাংকে। গ্রুপটির চিনি ও ভোজ্য তেল উৎপাদন বন্ধের কারণে বাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। গত 15 দিন বা 1 মাসের ব্যবধানে প্রায় 200 থেকে 300 টাকা মন প্রতি বেড়েছে। পাশাপাশি ভোজ্য তেল বেড়েছে প্রায় 1-1.5 মাসের ব্যবধানে 1000 থেকে 1200 টাকা মন প্রতি। এটির মূল কারণ হচ্ছে আমরা দেখেছি যে আগে যে বড় বড় কোম্পানিরা প্রায় 50 থেকে 60% সরবরাহ করতেন, সেটি তারা স্বাভাবিক নিয়মে করতে পারছেন। এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য বলছে 2 ডজনের বেশি কোম্পানি রয়েছে তাদের। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় 2 লাখ কর্মী। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। একসময় যাত্রীর চাপ সামাল দেয়া কঠিন ছিল বরিশাল ঢাকা রুটের লঞ্চগুলোতে। এ রুটে প্রতিদিন চলত 10টি লঞ্চ। 1000 কোটি টাকার এই পরিবহন খাতে এখন ধস নেমেছে। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে ধুঁকছে লঞ্চগুলো। লোকসানে পড়ে এখন দিনে চলাচল করে মাত্র 2টি লঞ্চ। কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। আগে দেখা গেছে ঢাকা থেকে 6টা-7টা লঞ্চ ভরে আসতো, এখন আমরা সপ্তাহে ট্রিপ পাই একটা। যাত্রী সার্ভিসটাই হলো আমাদের মূল লক্ষ্য ছিল এবং এই সেবার পিছনে হয়তোবা বিজনেস, কিন্তু এখন যাত্রী সংকটের কারণে ব্যবসাটার মোড় অন্যদিকে ঘুরে গেছে। ব্যবসায় টিকতে না পেরে অনেক ব্যবসায়ী কৌশল পাল্টানোর চিন্তা করছেন। যাত্রী পারাপারের পাশাপাশি প্রমোত্তরী হিসেবে লঞ্চ ব্যবহারের কথা ভাবছেন তারা। এই লঞ্চ ব্যবসাটাকে এখনও ধরে রাখা সম্ভব। শুধু লঞ্চ আমরা ঢাকা গেলাম না, আমরা বিভিন্ন ক্রুজের ব্যবস্থা করলাম। এই লঞ্চ থেকে সুন্দরবনের ট্রিপের ব্যবস্থা করলাম, কুয়াকাটা যাওয়ার ব্যবস্থা করলাম। যাত্রীদের লঞ্চমুখী করার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। 3 ভাগের 1 ভাগে আসছে, অর্থাৎ যদি মনে করেন যে 100 টাকা ইনকাম হতো সেখানে এখন 33 টাকা হচ্ছে, অর্থাৎ 66 টাকাই পূর্বের তুলনায় এখন রাজস্ব কমে গেছে। গত 20 বছরে বরিশাল ঢাকা নৌ রুটে 26টি বিলাসবহুল লঞ্চ নামানো হয়, যার বেশিরভাগ এখন বসিয়ে রাখা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট
নিউজ।